তো আমরা এখন হচ্ছে প্রবলেম ওয়ানের দেখব। আমরা এর আগে হইতেছে মডার্ন ফিজিক্সের কয়েকটা সূত্র দেখে আসছি এর আগের ভিডিওতে। এখন হচ্ছে ওই রিলেটেড দুই একটা প্রবলেম দেখার চেষ্টা করবো। তো এটা হচ্ছে আমার প্রবলেম ওয়ান, এবং এখানে বলা হচ্ছে যে দ্য লেন্থ অফ এ রকেট অ্যাট আর্থ ইজ 10 মিটার। মানে পৃথিবীতে একটা রকেটের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং তার ভর হচ্ছে 5,000 কেজি, এবং ইট স্টার্টস উইথ এ ভেলোসিটি of 3 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু এ স্টেশনারি বডি অন দ্য আর্থ। মানে পৃথিবীর সাপেক্ষে ওই রকেটটা 3 ইন্টু ওই যে 10 to the power 7, 3 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড এত বেগে চলা শুরু করলো। তার মানে এটা কি তার ভেলোসিটি। এখন প্রথমে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে ডিটারমাইন দ্য রকেট লেন্থ ওয়েন ইট ইজ মুভিং। মানে তুমি বের করো রকেটের যে লেন্থ, সেই রকেটের লেন্থটা ওয়েন ইট ইজ মুভিং, মানে যখন এটা কি চলমান রয়েছে। ঠিক আছে, আমরা এর আগে পড়ছিলাম, এর আগে আমরা এটা শিখছি যে যখন একটা বস্তু আলোর বেগের সাথে তুলনামূলক বেগে চলা শুরু করবে, তখন তার দৈর্ঘ্য এবং সময় দুজন ভিন্ন মানুষের কাছে দু রকমের হবে। দুজন ভিন্ন মানুষের কাছে দু রকমের হবে। একটা হচ্ছে যে ব্যক্তি স্থির আছে তার সাপেক্ষে দৈর্ঘ্য এবং সময়টা একরকম মনে হবে। আরেকটা হচ্ছে যে ব্যক্তি চলমান আছে তার সাপেক্ষেও দৈর্ঘ্য, সময় এগুলো আরেক ধরনের হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রকেটটা চলা শুরু করছে বেশ অনেক বেগে, 3 into 10 to the power 7, বেশ অনেক বেগে হইতেছে চলা শুরু করছে। তার মানে আমি বলতে পারি যে সে প্রায় আলোর বেগের সাথে তুলনা করা যায় এরকম একটা বেগে চলা শুরু করেছে। তার মানে তার যে রকেটের দৈর্ঘ্য বা মানে সেই যে রকেটটা চলছিল সেই রকেটের যে দৈর্ঘ্য, সেটা তার কাছে যেমন মনে হবে পৃথিবীতে একজন স্থির লোকের কাছে নিশ্চয়ই তেমন মনে হবে না। বোঝা গেছে বিষয়টা? তো ওটাই আমাকে বলছে যে আমরা, আর একটা ডাটা আমাকে দেয়া আছে যে দ্য লেন্থ অফ দ্য রকেট অ্যাট আর্থ, মানে পৃথিবীতে যখন স্থির ছিল রকেটটা তখন তার দৈর্ঘ্যটা কত ছিল? তখন তার দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 10 মিটার। বোঝা গেছে? তখন তার দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এই যে 10 মিটার। তার মানে বলতে পারি যে পৃথিবীর লোকের কাছে যে দৈর্ঘ্য সেটা হইতেছে কি ছিল আমার, সেটা ছিল হইতেছে আমার এল নট। তার মানে এল নটটা হচ্ছে কত আমার? 10 মিটার। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে যেটা বের করতে বলছে যে ডিটারমাইন দ্য রকেট লেন্থ, যে রকেটের দৈর্ঘ্যটা বের কত ওয়েন ইট ইজ মুভিং, যখন এটা চলমান। তার মানে আমাকে কিন্তু আলটিমেটলি বের করতে হবে এল এর মানটা। বোঝা গেছে? আমাকে কি পৃথিবীতে যখন সে স্থির ছিল তখন এর দৈর্ঘ্যটা দেয়া আছে, এবং আমাকে বের করতে হবে যখন সে কি চলমান বা মুভিং, তখন এর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তো এর আগে আমরা লেন্থ কন্ট্রাকশনের যে সমীকরণটা পড়ে আসছিলাম তাতে আমার সমীকরণটা এরকম ছিল যে এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে এল নটটা ছিল একদম স্বাভাবিক অবস্থায় যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা, ভিটা ছিল যে বেগে ওই রকেট বা বস্তুটা চলে সেই বেগ, ডিভাইডেড বাই সিটা ছিল হচ্ছে আলোর বেগ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো সূত্রটা আমরা দেখে আসলাম, এখন আমরা প্রবলেমটা একটু দেখি। তাহলে এখানে বলতেছি যে এল এর মান হচ্ছে আমার 10 মিটার, যে বেগে সে দৌড়াচ্ছিল বা চলছিল সেটা হইতেছে 3 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং ভেলোসিটি অফ দ্য লাইট যেটা হচ্ছে সি এর মান, সেই সিটা কত? সিটা হচ্ছে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি জানি যে একটা বস্তুর স্বাভাবিক অবস্থায় যে দৈর্ঘ্য থাকে, বস্তুটা যখন চলতে থাকে বা মুভিং থাকে তখন কিন্তু সে তার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তার কাছে কিছুটা কম মনে হয়। তাহলে আমরা একটু দেখি যে আমার এল নটটা বা স্থির অবস্থায় ছিল 10 × 1 - ভি ছিল 3 into 10 to the power 7 স্কোয়ার, আর 3 into 10 to the power 8 স্কোয়ার হচ্ছে আমার সি এর মান বা ভেলোসিটি অফ লাইট। এখান থেকে আমরা দেখলাম আমাদের মান আসে 9.949, যেটাকে আমরা 9.95 লিখতে পারি। তার মানে হচ্ছে দেখেন, আমার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কিন্তু যে 10 মিটার যে ছিল সেই 10 মিটারের চেয়ে কিছুটা কম, দ্যাট ইজ 9.95 মিটার আসছে। তার মানে আল বেগটা যখন এরকম একটা বেগে সে চলে তখন তার দৈর্ঘ্যটা কিন্তু যে অরিজিনাল যে দৈর্ঘ্য তার চাইতে কিন্তু কি কিছুটা কম মনে হলো। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা,
তাহলে এই ছিল আমার হচ্ছে কোশ্চেন নাম্বার 1, যে হোয়াট উইল বি দ্য ডিটারমাইন দ্য রকেট লেন্থ ওয়েন ইট ইজ মুভিং, যে রকেটের দৈর্ঘ্য বের করো যখন এটা চলমান রয়েছে। এবার হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমের দিকে আগাই, যে বলতেছে ইফ দ্য ভেলোসিটি অফ রকেট, যদি রকেটের বেগটা ইজ মেড ডাবলড, দ্বিগুণ করা হয়, হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য মাস, তাহলে ভরের কি ধরনের পরিবর্তন হবে। মানে যে বলা হচ্ছে যে যদি রকেটের বেগটা আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ বা ডাবল করা হয়, তাহলে রকেটের ভরের কি ধরনের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা একটু বি নাম্বারের দিকে আগাবো। এখন বি নাম্বারের দিকে আমরা হচ্ছে একটু আগাবো। আমরা ভরের জন্য সূত্র জানি হচ্ছে এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে এম নটটা ছিল কি, এম নটটা ছিল আমার নিশ্চল ভর বা দ্য মাস অ্যাট দ্য স্টেশনারি পয়েন্ট। মানে আমরা হইতেছে যখন বস্তুটা স্থির থাকে সেই অবস্থাতে আমার যে ভর বা মাস সেটাই হইতেছে কি আমার এম নট। তাহলে আমরা দেখতেছিলাম যে এখানে যে যখন বস্তুটা পৃথিবীতে স্থির অবস্থাতে ছিল তখন তার ভরটা কত ছিল, তখন তার ভরটা ছিল হচ্ছে এই যে 5000 কেজি। তার মানে আমি বলে দিতে পারি যে আমার যে এম নট, সেই এম নটের মান কত, 5000 কেজি। এখন আমরা শুরুতে বস্তুটার আমার চলতে ছিল কততে, বা রকেটটা আমার চলছিল হচ্ছে 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড বেগে, এই বেগে হচ্ছে চলছিল। তাহলে এই বেগে চলার সময় বস্তুটার যে আপাত ভর বা ভরটা কত ছিল সেটা হচ্ছে আমরা শুরুতে একটু বের করতে চাচ্ছি। তাহলে আমি একটু যদি সেটা বের করতে চাই, তাহলে যেটা হবে এম নটের মান হচ্ছে আমার কত, 5000 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস আমার যে ভি ছিল 3 × 10⁻⁷ ডিভাইডেড বাই আমার যে ই ছিল সেটা হচ্ছে আলোর যে বেগ সেটা হচ্ছে এটার উপরে স্কোয়ার ডিভাইড বাই এটার উপরে স্কোয়ার, যেহেতু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটার যে মান আসবে সেটা হচ্ছে 5025.189 কেজি। তার মানে শুরুতে যখন বস্তুটা এই বেগে চলছিল, মানে 3 × 10⁻⁷ বেগে চলছিল, তখন তার ভরটা কিছুটা বৃদ্ধি পেয়ে মনে হচ্ছিল যে 5025, মানে 5000-এর জায়গায় ভরটা কিছুটা বৃদ্ধি পেয়ে মনে হলো যে 5025। এখন আমাকে কোশ্চেনে বলছে যে এই ভেলোসিটিটাই বা এই বেগটাই যদি দ্বিগুণ করা হয় তাহলে ভরের কি পরিবর্তন হবে। তার মানে আগে আমার বেগটা কত ছিল, আগে আমার ভেলোসিটিটা ছিল 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। তাহলে এখন যে নতুন ভেলোসিটি সেটা হবে কি, সেটা হবে তার ডাবল। তাহলে আমি এটাকে যদি আমি একটু শুরুতে 1 লিখি, এটা যেগুলো যদি একটু 1 দিয়ে দিই, এটা তাহলে 1 দিলাম, তাহলে এটাকে আমরা V1 দিই, মানে প্রথমবার। আচ্ছা, এবার হচ্ছে আমরা দ্বিতীয়বারের জন্য ভর বের করব, যে দ্বিতীয়বারের জন্য আমার ভেলোসিটিটা কত, ভেলোসিটিটা হচ্ছে 3 ছিল আগে, তার মানে এখন ডবল হলে কত হবে, 6 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। তার মানে এখন হচ্ছে আমরা সেই আগের সূত্র অনুযায়ী 5000 বসাবো ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার। এখন ভি কত, এখন ভি হচ্ছে 6 × 10⁻⁷, তার মানে 6 × 10⁻⁷ স্কোয়ার ডিভাইডেড বাই 3 × 10⁻⁸ স্কোয়ার। ওকে, তাহলে এবার যে মানটা আমরা পাবো সেটা আমরা পাবো হচ্ছে 5103.104 কেজি। আর এখানে ছিল কত, যখন সে 3 × 10⁻⁷ বেগ নিয়ে চলছিল তখন তার ভর ছিল 5025.189 কেজি। তার মানে বোঝা যাচ্ছে যে আমার ভরের কি হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে। এবং আমাকে কিন্তু সেটাই বের করতে বলছে যে ডিটারমাইন যে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য রকেট ইজ মেড ডাবল হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য মাস, যদি বেগটা ডাবল করা হয় তাহলে ভরের কি পরিবর্তন হবে। তাহলে আমরা দেখলাম যে ভরের পরিবর্তন হচ্ছে আগে ছিল আমার 5025, সেটা বেড়ে কত হয়েছে 5103। তার মানে আমার ইনক্রিজ ইন মাস হচ্ছে এই যে 5103.104 মাইনাস 5025.189, তাহলে কত আমার 77.915 কেজি। তার মানে এতটুকু ভর কি হলো আমার বৃদ্ধি পেল, এটাই হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, তো এখন আমরা প্রবলেম 2-এর দিকে একটু আগাবো। তো প্রবলেম 2-তে বলা হচ্ছে যে অ্যান অ্যাস্ট্রোনট ওয়েন্ট টু অ্যান ইনভেস্টিগেশন, মানে একজন নভোচারী একটা অনুসন্ধানে বের হলো উইথ এ ভেলোসিটি অফ 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। কত বেগে বের হলো, 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে, অ্যাট অ্যান এজ অফ 30 ইয়ার্স, কত বছর বয়সে, 30 বছর বয়সে। এবং আফটার 50 ইয়ার্স, 50 বছর বয়সে, উইথ রেসপেক্ট টু আর্থ, মানে পৃথিবীর হিসাব মতে হচ্ছে 50 বছর পরে হি রিটার্ন ব্যাক, সে পৃথিবীতে ফিরে আসলো। বুঝতে হবে এই যে 50 বছর, এই 50 বছরটা কার হিসাব মতে, পৃথিবীর লোকদের হিসাব মতে সে
ফিরে এলো 50 বছর পর, এটা কিন্তু তার হিসাব মতে না। আমি আগেই বলেছি যে এ ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন কেউ আলোর বেগের সাথে তুলনামূলক ভাবে কোনো বেগে যায়, তখন কি দুজনের কাছে দুই ধরনের সময় মনে হয়। তো বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য এজ অফ দ্য অ্যাস্ট্রোনট, তাহলে আসলে অ্যাস্ট্রোনটের বয়সটা কত হবে উইথ রেসপেক্ট টু হিম, তার হিসাব মতে, অ্যান্ড দ্য আর্থ, এবং পৃথিবীর হিসাব মতে। বোঝা গেছে? তার মানে পৃথিবীর হিসাব মতে এবং তার হিসাব মতে তার বয়স কত হবে সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে। এবং বলছিল কি আগে যে 50 বছর পরে সে পৃথিবীতে হিসাব আসে, এটা কার হিসাব মতে? পৃথিবীর লোকদের হিসাব মতে সে কি 50 বছর পরে ফিরে আসে। কিন্তু যে নভোচারী তার হিসাব মতে সে আসলে কত বছর পরে ফিরে আসে সেটা হচ্ছে আমরা এখন কি করব, বের করব। তো টাইম ডিলেশনের আমরা একটা সমীকরণ আগের ভিডিওটাই দেখেছি, সেটা হইতেছে যেরকম যে টি ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 - v² / c²। এখানে খুবই ক্লিয়ার করা লাগবে কিছু বিষয়, সেটা হচ্ছে এই টি আর টি নট নিয়ে খুবই সমস্যা বাঁধে স্টুডেন্টদের মাঝে, কোনটা টি আর কোনটা টি নট। এখানে বলছে কি টাইম ডিলেশন, টাইম ডিলেশন মানে কি কাল দীর্ঘায়ন, মানে সময়টা কেন যেন মনে হবে যে অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। সেটা কার কাছে দীর্ঘ? পৃথিবীর মানুষের কাছে দীর্ঘ। কিন্তু যে নভোচারী, সেই নভোচারীর কাছে কিন্তু সময়টাকে কখনোই দীর্ঘ মনে হবে না। নভোচারীর কাছে মনে হবে যে সময়টা খুব অল্প, কিন্তু পৃথিবীর মানুষের কাছে মনে হবে যে সময়টা কেন যেন অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছে। তার মানে এখন হচ্ছে আমাকে আর চিন্তা করতে হবে না কোনটা টি আর কোনটা টি নট। তার মানে আমি দেখব আমি সময়টা কার জন্য বের করতেছি, কি আমি সময়টা কি পৃথিবীর মানুষের জন্য বের করতেছি, নাকি আমি সময়টা বের করতেছি রকেটে নভোচারীর জন্য। রকেটে নভোচারীর জন্য আমরা হচ্ছে সময়টা বের করতেছি। তো এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। যদি পৃথিবীর লোকের জন্য সময়টা বের করি তাহলে সময়টা হবে কি অনেক বড় বা দীর্ঘায়িত, যার জন্য লেখা যায় টাইম ডিলেশন। আর যদি আমরা রকেটের লোকের জন্য বের করি তাহলে সময়টা হবে অল্প। বোঝা গেছে? তাহলে সময়টা হবে কি অল্প। তাহলে আমরা ওই হিসাব মতোই বের করব, টি বসাবো আর টি নট বসাবো। কারণ না ভি তো আমার দেয়াই আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড, সিওর মানও আমরা জানি, টি কোনটা হবে আর টি নট কোনটা হবে সেটা। এখন কথা হচ্ছে এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটাতে আমাকে পৃথিবীর হিসাব মতে কত বছর দেয়া আছে? 50 বছর দেয়া আছে। পৃথিবীর হিসাব মতে আমাকে 50 বছর দেয়া আছে, যে পৃথিবীর মানুষ হিসাব করলো তার বয়স কত, সে 50 বছর পরে ফিরে আসলো। তো আমাকে বলা হচ্ছে যে আসলেই তার বয়স কত পৃথিবীর সাপেক্ষে এবং তার সাপেক্ষে। তো তার সাপেক্ষে সে কত বছর পরে ফিরে আসছে বা নভোচারী কত বছর পরে ফিরে আসছে সেটা কিন্তু দেয়া নাই। পৃথিবীর মানুষ মানে হিসাব করছে যে সে 50 বছর পরে ফিরে আসছে, কিন্তু নভোচারী নিজে কিন্তু বলেনি যে আমি 50 বছর পরে ফিরে আসছি। কারণ কি? কারণ তার কাছে অন্য আরেকটা সময় মনে হবে। তাহলে আমি আগেই বলেছি যে পৃথিবীর মানুষের কাছে সময়টা কি মনে হয় একটু দীর্ঘায়িত, আর নভোচারীর কাছে মনে হবে কি সময়টা কম। তাহলে পৃথিবীর মানুষ যদি বলে 50 বছর সময় অতিবাহিত হয়েছে, নভোচারী কিন্তু বলবে যে না 50 বছর তো হয়নি, সময়টা আরো কম হয়েছে। তো সেই কত সময় হয়েছে সেটাই হইতেছে আমরা এখন বের করব। তাহলে আমাদের এখন টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা নভোচারীর জন্য কত সময় অতিবাহিত হয়েছে সেটা হইতেছে বের করবো, আর এটা কি পৃথিবীর মানুষের সময়টা দেয়া আছে। তার মানে এই টি আর টি নটের মধ্যে একটা হবে কি 50 বছর। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বলছি যে নভোচারীর জন্য সময়টা নিশ্চয়ই 50 বছরের চাইতে কি হবে, কম হবে না বেশি হবে? তার কাছে অবশ্যই কম মনে লাগবে। বোঝা গেছে? এখন একটু আমরা হিসাব করি যে আমরা টি কোনটাতে বসালে হচ্ছে নভোচারীর জন্য হইতেছে সময়টা কম মনে হয়। এখন একটু হিসাব করেন যে আমি যদি বসাই টি নট, যদি আমি 50 বসাই, টি নট আমি মনে করলাম যে 50 বসালাম, তাহলে এই যে মানটা এটা নিশ্চয়ই একের চেয়ে ছোট। তাহলে আমরা যদি 50 ভাগ ছোট কিছু দিয়ে, একের চেয়ে ছোট কিছু দিয়ে ভাগ দিই, সেই মানটা কি আরো বড় আসবে না? আরো বড় আসবে। তার মানে টি এর মানটা কিন্তু বেশি বড় হয়ে গেল, তার মানে কিন্তু এটা কিন্তু হবে না। এখন কথা হচ্ছে আমরা যদি সূত্রটাকে এভাবে লিখি যে টি নট ইকুয়াল টু আমরা লিখতে পারি না যে টি ইন্টু রুট ওভার 1 - v²/c²। এখন কিন্তু যদি আমরা 50 এখানে বসাই, তাহলে এখন যদি আমরা এখানে 50 বসাই তাহলে তার আর এই মানটা কি? এই মানটা নিশ্চয়ই একের চেয়ে ছোট। তাহলে 50কে যদি একের চেয়ে ছোট কিছু দিয়ে গুণ দিই, এই মানটা কি আসবে? আরো ছোট আসবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে কিন্তু এই টি নটের মানটা কম আসবে, এবং সেটাই হবে হচ্ছে নভোচারী কর্তৃক যে সময়টা মানে অনুভূত হয়েছে সেই সময়ের মানটা। তাহলে আমরা এখানে একটু বসাই দিই, 1 - v² হচ্ছে আমার 2 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸ স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে যে সময়টা আসবে সেই সময়টা হবে
30 ইয়ার্স। তার মানে পৃথিবীর লোকের কাছে যদিও মনে হচ্ছে যে সে 50 বছর পরে ফিরে আসছে, কিন্তু নভোচারী তার নিজের কাছে কিন্তু তা মনে হচ্ছে না। নভোচারীর কাছে মনে হচ্ছে যে না, আমি 30 বছর পরেই আবার ফিরে চলে এসেছি। ওকে, তাহলে এখন আমার আসল কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট উইল বি দ্য এজ অফ দ্য অ্যাস্ট্রোনট উইথ রেসপেক্ট টু হিম অ্যান্ড দ্য আর্থ। তার মানে নব নভোচারীটির আসল বয়স কত তার হিসাব মতে এবং পৃথিবীর লোকদের হিসাব মতে। এখন একটু চিন্তা করেন যে সেই লোকটা কত বছর বয়সে পৃথিবী ত্যাগ করছিল, 50 বছর, 30 বছর বয়সে সে পৃথিবী ত্যাগ করেছিল, এবং পৃথিবীর হিসাব মতে সে কত বছর পরে ফিরে আসছে, 50 বছর পরে। তার মানে পৃথিবীর লোকদের মতে তার বয়স কত বছর, 30 বছর পরে ছাড়ছে, 50 বছর পরে আবার ফিরে আসছে, তার মানে 50 + 30 কত, 80 বছর। তাহলে আমি বলতে পারি যে এজ অফ দ্য অ্যাস্ট্রোনট উইথ রেসপেক্ট টু আর্থ ইকুয়াল টু 50 + 30 ইকুয়াল টু 80 বছর। মানে পৃথিবীর লোকদের হিসাব মতে ওই যে অ্যাস্ট্রোনটের যে এজ বা বয়স সেটা হচ্ছে কত, 80 বছর। কিন্তু নভোচারী কি বলেছিল, নভোচারী বলেছিল যে আমি আসছি কত বছর পর, আমার কাছে 50 বছর মনে হয়নি, তোমরা যে বলতেছো আমার কাছে মনে হয়েছে 30 বছর পরে আমি ফিরে আসছি, এবং আমি যখন বের হয়েছিলাম তখন আমার বয়স ছিল কত, 30 বছর। তার মানে আমার কাছে যে বয়স মনে হচ্ছে সেটা হচ্ছে 30 + 30 ইকুয়াল টু 60 বছর। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই হচ্ছে আমার প্রবলেম 2 এর আরেকটা ম্যাথ, যেটা হইতেছে আমার সময় সংক্রান্ত।